তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ। এখানে মাতা সতীর তৃতীয় নয়ন পড়েছিল বলে বিশ্বাস করা হয়। তাই এই ভিডিও থাকবে কলকাতা থেকে তারাপীঠ কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি জায়গা ঘুরে দেখবেন, কতই বা খরচ হবে তার সম্পূর্ণ তথ্য। তাই এই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আসুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি ব্যান্ডেল স্টেশনে। আর আজকে আমরা যাচ্ছি মহাপীঠ তারাপীঠ মায়ের দর্শন করতে। আমার সঙ্গে রয়েছে আমার দুই বন্ধু সুব্রতম আর রাজুদা। হঠাৎ করেই প্ল্যানটা হলো আর আমরা চলে যাব আজকে এখন মা তারা এক্সপ্রেস ধরে রামপুরহাট, সেখান থেকে তারাপীঠ। এই ভিডিওর মাধ্যমে আমাদের পুরো তারাপীঠ ভ্রমণটা তুলে ধরবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। অনুরোধ করছি যে পুরো ভিডিওটা দেখার জন্য আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য, এই ধরনের ভিডিও দেখার জন্য। খুব সকাল সকাল রেডি হয়ে আমরা পৌঁছে গেলাম ব্যান্ডেল স্টেশনে, কারণ আমাদের টিকিট ছিল সকাল 8:32-এর 13187 মা তারা এক্সপ্রেসে। এই ট্রেনটি সকাল 8:32-এ ব্যান্ডেল ছেড়ে দুপুর 12টার মধ্যে রামপুরহাট পৌঁছে যায়। তবে আজকে এই ট্রেনটি 8 মিনিট লেট করে 8:40 নাগাদ ব্যান্ডেল স্টেশনে এসে পৌঁছালো। যেহেতু আমাদের রিজার্ভেশন টিকিট কাটা ছিল, তাই আমরা নিজেদের সিটে গিয়ে বসে পড়লাম। আর তার কিছুক্ষণ পরেই ট্রেন ছেড়ে দিল। এবার বলি কলকাতা থেকে তারাপীঠ কিভাবে পৌঁছবেন। কলকাতা থেকে তারাপীঠ পৌঁছানোর সহজ উপায় হলো ট্রেন। এছাড়াও সড়কপথেও তারাপীঠ পৌঁছানো যায়। তবে আমি এখানে কলকাতা, হাওড়া ও শিয়ালদা থেকে কয়েকটি জনপ্রিয় ট্রেনের তালিকা একে একে স্ক্রিনে শেয়ার করলাম। আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। দেখতে দেখতে আমাদের ট্রেন বর্ধমান স্টেশন ছেড়ে পৌঁছে গেল গুসকরা স্টেশনে। এদিকে আমরা ঝালমুড়ি দিয়ে আজকের সকালে টিফিনটা সেরে নিলাম। এখন ট্রেন এসে পৌঁছালো বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। যারা শান্তিনিকেতন বেড়াতে আসতে চান তারা এই স্টেশনেই নেমে শান্তিনিকেতন যেতে পারে। এরপর ট্রেন বোলপুর ছেড়ে প্রান্তিক স্টেশন পার হয়ে 11:15 নাগাদ এসে পৌঁছালো সাঁইথিয়া স্টেশনে। নির্ধারিত সময়ের থেকে প্রায় 20 মিনিট লেটে ট্রেন চলছিল। তারপর এই ট্রেন এখন এসে পৌঁছেছে তারাপীঠ রোড স্টেশনে। এখান থেকে তারাপীঠ মন্দিরের দূরত্ব একটু কম, তাই অনেক যাত্রী এখানেই নেমে পড়লেন। এরপর ট্রেন ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলো রামপুরহাট স্টেশনের উদ্দেশ্যে। অবশেষে মা তারা এক্সপ্রেস ব্যান্ডেল থেকে রামপুরহাটের মধ্যে 6টি স্টেশনে হল্ট দিয়ে প্রায় 180 কিলোমিটার রাস্তা অতিক্রম করে দুপুর 12টা নাগাদ রামপুরহাট স্টেশনে এসে পৌঁছালো। অবশেষে আমরা রামপুরহাট স্টেশনে এসে পৌঁছালাম। এই যে রামপুরহাট স্টেশন, প্রায় 180 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর আমরা রামপুরহাটে পৌঁছালাম। এখন টাইম আপডেট হচ্ছে 12:10। আর এখন আমরা রামপুরহাট থেকে একটা অটো ধরে আমরা যাব তারাপীঠের উদ্দেশ্যে। চলুন ভিডিওটা দেখতে থাকুন। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তারাপীঠ আমরা কিভাবে একদিনে সব ঘুরে দেখলাম। রামপুরহাট স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমরা চলে এলাম অটো স্ট্যান্ডে। সেখান থেকে জনপ্রতি 40 টাকা ভাড়া দিয়ে অটো করে আমরা এগিয়ে চললাম তারাপীঠের উদ্দেশ্যে।
সবুজে ঘেরা কালো পিচের রাস্তা ধরে এগিয়ে যেতে থাকলো তারাপীঠের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে চোখে পড়ল সেই বিখ্যাত তোরণটি, যার মানে আমরা তারাপীঠে প্রায় পৌঁছে গেছি। মা তারা সরণি গেটের সামনে অটো আমাদের নামিয়ে দিল। এবার বলি তারাপীঠে কোথায় থাকবেন। এবার আমাদের হোটেল খোঁজার পালা। মা তারা সরণিতে ঢুকেই একদম বাঁ পাশের গলিতে হোটেল শুভম আমরা বুক করলাম। এখানে রুম ভাড়া সারা বছর একই রকম থাকে। একটি ডবল বেড এসি রুম বুক করে নিলাম। স্ক্রিনে আরও কয়েকটি বাজেট ফ্রেন্ডলি হোটেলের নাম ও ফোন নাম্বার শেয়ার করলাম। বন্ধুরা, আমরা শুভম হোটেলের 1 নম্বর রুমের রিভিউ দিচ্ছি, এবার দেখে নিন। এই যে আমাদের রুম, এই যে রুম টিভি রয়েছে, একটা বড় খাট রয়েছে, সুব্রত শুয়ে আছে, রাজুদা বসে আছে। এদিকে একটা এসি রয়েছে, এসিটা চালু আছে। আর এখানে একটা মিরর রয়েছে, এখানে একটা টি টেবিল রয়েছে, একটা চেয়ার রয়েছে। এদিকে ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি। ইন্ডিয়ান স্টাইল একটা ফ্যান রয়েছে, এদিকে মিরর রয়েছে, বেসিন রয়েছে, একটা বালতি, একটা মগ দেওয়া হয়েছে, শাওয়ারও রয়েছে। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। মোটামুটি এই রুমটা আমাদের কাছ থেকে 750 টাকা মতো নিয়েছে। এসি রুম, খারাপ নয়, ভালো। এবার আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। নিরামিষ ভেজ থালি অর্ডার করেছিলাম। এবার বলি তারাপীঠে একদিনে কি কি জায়গা ঘুরে দেখবেন। প্রথমেই যাবেন তারা মায়ের মূল মন্দিরে, তারপর যাবেন তারাপীঠ মহাশ্মশানে, তারপর ভারত সেবাশ্রম সংঘ ও অবশেষে মুন্ডমালিনী তলায়। বৃষ্টিকে সঙ্গে করে দুপুর 2:30 নাগাদ আমরা মা তারা মন্দিরের দিকে রওনা দিলাম পূজা দেবার উদ্দেশ্যে। রাস্তার দুপাশে অনেক পুজো সামগ্রীর দোকান রয়েছে, সেখান থেকে আপনারা পুজোর ডালা কিনে নিতে পারেন। আমরাও একটি দোকান থেকে পুজোর ডালা কিনে নিলাম। এখন আমরা মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছলাম। তবে পুজো দেবার লাইনে দাঁড়াতে গিয়ে দেখলাম মোবাইল ফোন জমা নেওয়া হচ্ছে, তাই আমিও জমা দিয়ে দিলাম। তবে লাইনে ভক্তদের সংখ্যা কম থাকায় 20 মিনিটের মধ্যে আমাদের পূজা দেওয়া শেষ হয়ে গেল। ক্যামেরার অনুমতি ভিতরে না থাকায় আর কোনো দৃশ্য দেখাতে পারলাম না। মা তারার পূজা দেওয়া শেষ করে আমরা আরও যেসব ছোট ছোট মন্দির রয়েছে, যেমন শিব মন্দির, গণেশ মন্দির ও সাধক বামাখাপার মন্দির, এইগুলি একে একে দর্শন করে নিলাম। মায়ের মন্দিরে পূজা দেওয়া শেষ করে আমরা চলে এলাম তারাপীঠ মহাশ্মশানে। এই জায়গাটি খুবই পবিত্র বলে মনে করা হয়, কারণ এখানে মহাসাধক বামদেব অর্থাৎ সাধক বামাখ্যাপা মা তারার পূজা করে সিদ্ধি লাভ করেন। এছাড়াও এখানে বিভিন্ন সাধকেরা অমাবস্যা তিথিতে তন্ত্র সাধনা করে থাকেন। তাই আমরা একটু শ্মশানের ভিতরে দিকটা ঘুরে এলাম। তবে সরকারের প্রচেষ্টায় এখন তারাপীঠ মহাশ্মশানটি খুবই সুসজ্জিত। ভিতরের পরিবেশটি খুবই শান্ত ও নিরিবিলি, ঘুরতে বেশ ভালোই লাগবে। মহাশ্মশান দেখা শেষ করে আমরা পায়ে হেঁটে সোজা চলে এলাম
ভারত সেবাশ্রম সংঘ। তারাপীঠে ভারত সেবাশ্রম সংঘ হলো একটি ধর্মীয় ও মানবতাবাদী সংস্থা, যা 1917 সালে স্বামী প্রণবানন্দজি মহারাজ প্রতিষ্ঠা করেন, যার দর্শন ছিল জীব সেবা মানেই শিব সেবা। তার সেই আদর্শই আজও চলে আসে এই আশ্রমের প্রতিটি কর্মসূচিতে। এই আশ্রমে বহু সংখ্যক ভক্তের থাকার সুব্যবস্থা আছে। এখানে সাধারণ ঘর থেকে শুরু করে ডরমিটরি ও ভিআইপি রুমেরও ব্যবস্থা আছে। এই আশ্রমের যোগাযোগ নম্বর স্ক্রিনে দিয়ে দিলাম। ভারত সেবাশ্রম সংঘের মূল মন্দিরটি বেশ বড় ও সাজানো গোছানো। মূল মন্দিরে প্রবেশ করেই ডান দিকে সামনেই চোখে পড়বে মহাদেবের মূর্তি। এছাড়াও ভিতরে আমরা একে একে দেখে নিলাম রাধাকৃষ্ণের মূর্তি, স্বামীজির মূর্তি এবং রয়েছে মা কালী ও ভোলা মহেশ্বরের মূর্তি। এই জায়গাটি বেশ শান্ত। এখানে সকাল ও সন্ধেবেলায় প্রার্থনা হয়ে থাকে। এখানে বিভিন্ন মূর্তি দর্শন শেষ করে একটি রাস্তা সিঁড়ি বেয়ে নিচে নেমে গেছে, সেটা দিয়ে আমরা নিচে নেমে গেলাম এবং সেখানে দেখতে পেলাম শ্রীকৃষ্ণের বাল্যকাল থেকে বড় হয়ে ওঠা শ্রী বিষ্ণুর 10 অবতার ও শ্রীকৃষ্ণের লীলা খেলা ইত্যাদি মূর্তির মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সেগুলি একে একে আমরা দেখে নিলাম। অপর পাশে গিয়ে দেখতে পেলাম মা আদিশক্তির 10 মহাবিদ্যার বিভিন্ন রূপ মূর্তির মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এইসব ভালোভাবে দেখতে প্রায় 1 ঘন্টা সময় লেগে যাবে। আপনারাও তারাপীঠ আসলে অবশ্যই ভারত সেবাশ্রম সংঘ একবার ঘুরে যাবেন, দেখবেন বেশ ভালো লাগবে। আমরা ভারত সেবাশ্রম সংঘ থেকে বেরিয়ে সোজা রাস্তা ধরে একটু এগিয়ে পৌঁছে গেলাম মুন্ডমালিনী তলায়। এই জায়গাটির নাম মুন্ডমালিনী তলা হওয়ার পিছনে একটি কাহিনী রয়েছে, সেটা একটু বলে দিই। লোকবিশ্বাস অনুযায়ী মাতা সতীর তার গলার মুন্ডমালা এখানে খুলে রেখে দ্বারকা নদীতে স্নান করতেন, তাই এই জায়গাটির নাম হয়েছে মুন্ডমালিনী তলা এবং ঘাটটির নাম হয়েছে সতী মায়ের ঘাট। এখানে দেবী কুমারী রূপে পূজিত হন। যেহেতু এই জায়গাটি তারাপীঠ মূল মন্দিরটি থেকে একটু দূরে, তাই তুলনামূলকভাবে জায়গাটি শান্ত পরিবেশ। এই মুন্ডমালিনী তলার পাশেই রয়েছে ছোট বাবার আশ্রম ও নগেন বাবার আশ্রম, যেগুলো আপনারা চাইলে ঘুরে দেখে নিতে পারেন। আর তারাপীঠে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই এই জায়গাটি থেকে ঘুরে যাবেন। এবার বলি তারাপীঠ ভ্রমণের খরচ কত হবে। আমি এই ভিডিওর স্ক্রিনেতে একটি আনুমানিক খরচের হিসাব দিয়ে দিলাম, আপনারা একটু দেখে নিন। ওই জনপ্রতি 1000 টাকা করে খরচ হবে।
পরের দিন সকাল 6:30টার মধ্যে রেডি হয়ে অটো ধরে চলে এলাম রামপুরহাট স্টেশনে বাড়ি ফেরার উদ্দেশ্যে। আমাদের বাড়ি ফেরার ট্রেন ছিল সকাল 7:50-এ ইন্টারসিটি এক্সপ্রেস। আর এখানেই আমাদের শেষ হলো তারাপীঠ ভ্রমণ। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন। যারা বেড়াতে যেতে ভালোবাসেন তারা অবশ্যই ভ্রমণপ্রেমী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।